তো সকাল সকাল ঘুম ভাঙলো। মাইরি তুই বড় রসিক হয়েছিস। আমাকে রসিক দেখলে কিসে বলে আমাদেরকে একেবারে ভুলে যেতে হয়? আমি কি তোমাকে ভুলতে পারি? যেই শুনেছি তুমি কলকাতা এসেছো অমনি ঘুম ভাঙতে না ভাঙতে এখানে চলে এসেছি। এই বাড়িটি সন্ধান করতে যা আমার দেরি হয়েছে। আমি জানি তোমার মতো সতী সাবিত্রী এই পৃথিবীতে আর একটিও নেই। তা তুমি আমাকে কিছু বলছিলে? এমন কিছু নয়, আমি বলছিলাম কি আমাদের কর্তা সত্য সিন্ধু বাবু তেনার মেয়ের বিয়ে দেওয়ার জন্য এখানে এসেছে। আমাদের দিদি ঠাকুর গো মস্ত সমুদ্র উঠেছে, এখনো বের হলো না। কি ঘেন্নার কথা, কি ঘেন্নার কথা। বলো কি তোমার দিদি ঠাকুরের এখনো বিয়ে হয়নি? তোমার কর্তা খ্রিস্টান না কি গো? এমন করে বলো না, তেনার বাড়িতে 12 মাসে 13 পার্বণ হয়। এদিকে কত খুব ধম মিষ্টি, কিন্তু মনের মতো বর্ণা পেলে তিনি কখনই তেনার মেয়ের বিয়ে দেবে না। এর মধ্যে কত বড় এলো আর গেল তার ঠিকানা নেই। এইবার যে ছেলের সাথে বিয়ে সে খুব ভাগ্যবন্ত। বলো কি এখন আমরা যে বাড়িতে রয়েছি তারই বাড়ি। ও মা, এটা তো দেখছি মস্ত বড় বাড়ি। মস্ত বইটি, এর আবার 2 মহল। এক মহলে বটে নিজে থাকে, আরেক মহলে আমাদের কর্তাকে থাকতে দিয়েছে। কৃষ্ণনগর থেকে এসব এই এসেছে, কলকাতা তো কিছুই চেনেন না, তাই আপাতত এই বাড়িতেই উঠেছে। সে যাই হোক, দিদি ঠাকুরের বিয়ে হলে আমাকে গয়না দেবে, শাড়ি দেবে আর টাকা দেবে। টাকা? তা কত টাকা গো? 1000 টাকা। 1000 টাকা? 1000 টাকা? তামাজের লাখ কি জিনিস, সে কি টাকায় ধার? ওই যে বাবা একটা গান আছে না, শুধু ধনে কি করে, শুধু ধনে কি করে, যে যার সুখেছে জানে তারে, শুধু ধনে কি করে। টাকা? টাকাটা কি নগদ দেবে? নগদ বইটি। তা না জেনে লাভ কি? আমাদের সত্য সিন্ধু বাবুর বন্ধু জগদীশ বাবু আমাকে বলেছেন আমি যদি বিধবা বিয়ে করতে পারি তাহলে আমাকে 5000 টাকা দেবেন। এই জন্য তিনি বিস্তর টাকা খরচ করছেন। তিনি বলেছেন বিধবা বিয়ে চলতি না হলে দেশের ভালো হবে না। তা ভালো হোক আর মন্দ আমার জেনে লাভ কি? আমার কিছু লাভ হলেই না। একবার চেষ্টা করে যাক, মালিকে যদি রাজি করতে পারি 1000 টাকা ঘেরা দেওয়া যাবে, আমার কিছু লাভ হবে। জগদীশ বাবুর কাছ থেকে 5000 টাকা হাঁটানো যাবে। আচ্ছা তুই যদি আমাকে ভালোবাসিস তাহলে একটা কথা রাখতে হবে, বল দেখি শুনবি কি না? আমি তোমার কোন কথাটি শুনিনি যে তুমি আমাকে অমন করে কইছো। বলছিলাম কি তুই আমাকে বিয়ে করবি? আমি আবার কেন বিয়ে করতে যাবো? তুই বিয়ে কর, তুই তো পুরুষ বিয়ে কর। একবার বিয়ে হয়ে গেলে আবার নাকি বিয়ে কর। ও মা, কি লজ্জার কথা, কি ঘেন্নার কথা। এ বিয়ে সে বিয়ে নয়, এ বেধবা বিয়ে। বেধবা বিয়ে হতে পারে, বেধবা বিয়েতে দোষ নেই। পণ্ডিতরা বলেছে বেধবা বিয়ে করলে না করলে দেশে ভালো হবে না। আর শোন, এখন পাড়ায় পাড়ায় বেধবা বিয়ের আইন হয়েছে। ও মা, বেধবার বিয়ে তবে হতে পারে। যে পণ্ডিত এ কথা কয়েছে তার মুখে ফুল চন্দন করো। আচ্ছা এখন বল দেখি রাজি আছিস কিনা? এতে দেখার কোনো দোষ নেই, তবে রাজি হবো না কেন? আচ্ছা শোন, তুই যদি রাজি থাকিস তাহলে আমার একটা কথা শুনতে হবে, বল শুনবি কিনা? আমি তোমার কোন কথাটি শুনিনি যে তুমি আমাকে অমন করে কইছো। বল তুমি আমার কোনো কথা শুনতেই চাও না। কি গো, মান করেছো নাকি? আমি মান করবো কেন? তাহলে কথা বলো। আর হ্যাঁ, দিদি ঠাকুর আমাকে বলেছিল তেনা বেরোলে আমাকে অনেক কিছু দেবে। তাই? আচ্ছা শোন, এর খরচাপাতি নিয়ে কোনো ভাবনা নেই। এই খরচাপাতি যা হবে, যা বিয়েতে পাবি তুই তাতেই হয়ে যাবে, বুঝলি কি না? হায় আমার কপাল, এখনো যে আমাদের দিদি ঠাকুরের বিয়ে হয়নি, আর তেনার বিয়ে না হলে আমিও টাকা পাচ্ছি। এখানে বিয়ে হয়নি কেন? তা আমি বলতে পারি, কিন্তু ভাবসাব দেখে বুঝেছে কি যে ওটা বাঘা করেছি। কিসের আবার বাগড়া পড়লো? নগদ 1000 টাকা পাবার কথা হচ্ছে, বাগড়া পড়লো কিসে? আচ্ছা শোন, তোর দিদি ঠাকুরকে বলবি ভক্তবাবুকে ঘুরে বেড়িয়ে যাতে এই বিয়েটা হয় তার চেষ্টা করতে হবে। আর যদি না পারিস আমাকে যদি দরকার হয়। তোমাকে দরকার হবে, আমি জানি তোমার অনেক বন্দি বন্দি আসে, কিন্তু আগে এটা জানতে হবে কর্তা বাবু রাজি হচ্ছেন না কেন। এই
কি আজ বাবার সঙ্গে দেখা করতে এসেছিলেন? কে গা? আহা, উনি কিচ্ছু বুঝতে পারেননি। রঙিন আর কি। বুঝেছি, অলিক বাবুর কথা শুধুচ্ছ। কেন? কই না দিদি ঠাকুর, তাকে তো আজ এখানে দেখতে পাইনি। তা লোকটি কে এলো যে মাত্র চলে গেল? ও মা, দিদি ঠাকুর দেখতে পেয়েছে দেখছি। আমাদের দেশে কুটুম্ব মাস দিদি ঠাকুর। আমার কাছে কথা বাড়াচ্ছিস? এ কৃষ্ণনগরে তোমার সাক্ষাতে যার কথা বলছিলাম সে মিনসেটে। তার সঙ্গে তোর কি কথা হচ্ছিল লো? মিনসে বলে কি দিদি ঠাকুর তুই আমাকে বিয়ে কর। পণ্ডিতা নাকি কয়েছে বেশবার বিয়েতে কোনো দোষের নেই। এ কথা কি সত্যি দিদি ঠাকুর? বিধবা বিয়ে? সত্যি পণ্ডিতেরা বলেছে বিধবার বিয়ে হতে পারে। দিদি ঠাকুর আমি তোমায় তাই শুধুচ্ছি। তার সঙ্গে যদি তোর ভাব হয়ে থাকে তাহলে তুই বিয়ে কর না। যার সঙ্গে তোর ভালোবাসা হয় তাকে বিয়ে দিতে আমার বড় ইচ্ছে করে। যখন নভেলে পড়ি দুজনে ভালোবাসা হয়ে বিয়ে হলো না, তখন আমার ভারী কষ্ট হয়। তা আমার বিয়ে হয়ে গেলে তোর বিয়ে দিয়ে দেবো, আর তাতে যা খরচপত্র লাগবে সব দেবো। আহা আমাকে পাই কে? পছন্দ হয়েছে তো লো? দিদি ঠাকুর মিনসেটা বেশ, মুখটা চেপটা, চোখ দুটি করবো আর নাকটা টেকাল। আহা আমার কি রূপে পরিণতই হচ্ছে। সে জাদু, এদিকে ভারী গর্বে ধরেছিল। আমার দিকে বারটা পড়েছে। আমার বিয়ে না হলে তো তোর বিয়ে হচ্ছে না। বাপ ডাকে লুকিয়ে দিদি ঠাকুর। অনেক বাবুর সঙ্গে বাবা আমার বিয়ে দেবে না, সম্বন্ধটা ভেঙে দেবে। বলো কি দিদি ঠাকুর, বরটি তো বেশ, দু চারটে শৌখিন রকমের দোষ থাকলে আর কি এসে যায়। দোষের কথা যদি বলিস তবে একটি দোষ আমি দেখেছি। আর তোর কথা শুনলে তো আমার হাসি পায়। আরে দোষ আর শৌখিন কি এক হলো? শৌখিন তো তাকে বলে জানা দিদি ঠাকুর, এই মর্ত খাওয়া পাগলুদের এই দোষগুলি প্রায় হয়ে থাকে। সে যে বললাম, একটি দোষ আমি দেখেছি। সেই দোষের কথা তার বাবার কাছে গিয়ে তো বলে দিয়েছি। বাবা কিরকম সাজছিল, কষ্ট বুঝে কথাটা বলে দিয়ে ভারী চলে গেল। অনেক বাবু তো সাজিয়ে গুজিয়ে কথা বলে, আর লোকে বলে নিতে। এতক্ষণে বুঝতে পারলাম দিদি ঠাকুর, বোধ করি তিনি অনেক মুলুক বেড়ায়। যারা মুলুক দেখে বেড়ায় তাদের কাছে অনেক রকম আশ্চর্যের কথা শুনতে পাওয়া যায়। তা নয় পিসি, আমার বোধহয় তিনি অনেক নভেল পড়েছেন। নভেল কি তো জানিস? নভেল বলে এখন নতুন বই বেরিয়েছে। আগে মহাভারত রামায়ণ পড়তে কি ভালোই লাগতো, কিন্তু নভেল পড়তে শিখবো কি সেগুলোর ছুটি ইচ্ছা করে না। তা আমার ইচ্ছে করে তুমি লেখাপড়া শিখি, তাহলে নভেল পড়া শিখে তুইও জানতে পারিস। আচ্ছা, নভেল পড়া শিখেছিস? আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ, ওসবের কি বুঝবো? আর সব কথা না বুঝতে পারিস, ভাবটা তো বুঝতে পারবি। দাঁড়া, তোকে আমি একটু পড়ে শোনাই। আহা, আমাদের দিদি ঠাকুর কত লেখাপড়া শিখেছে। হ্যাঁ, শোন। এখন প্রভাত হইতে কিছু বিলম্ব আছে। এখনো ক্ষীরচন্দ্র নৈশপ্রথম প্রান্তে সাগরে নিক্ষিপ্ত বালিকা সুন্দরের এক হাসিতেছিল, খেলিতেছিল। আবার হাসিতেছিল এবং আবার খেলিতেছিল। দেখ দেখি কৃষ্টি, এই কান্নাটা এমন লিখেছে। তোরা হলো শুধু বলিস হেসে খেলে বেড়াস। ইংরেজিতে দেখ দেখি কেমন বলেছে। ভাসিতেছিল, হাসিতেছিল, খেলিতেছিল। আবার হাসিতেছিল এবং আবার খেলিতেছিল। তারপর শোন, সকলেই নিস্তব্ধ। কেবল একটি মাত্র পুরুষ জনশূন্য পথ দিয়া চলিয়া যায়। পুরুষটি একটি গৃহদ্বারে উপনীত হইয়া দেখিলেন কেবল একটি মাত্র বালিকা গৃহ প্রাঙ্গণ পরিষ্কার করিতেছিল। সুন্দরের হস্তে ঝাঁটার যে কি শোভা, তাহার মহিমার অন্ত নাই। তোমাকে প্রণাম। প্রণাম প্রণাম। সে কি লো, প্রণাম করিস কাকে? দিদি ঠাকুর, ঠাকুর দেবতার নাম শুনলে প্রণাম করতে হয়। ওদের ঠাকুরের মহিমের কথা খুব লিখেছে। ঠাকুর দেবতার কথা এখানে করতে গিয়ে বলি, তুই কি কিছুই বুঝতে পারিসনি? তাই তো বলি, লেখাপড়া যদি শিখতিস তাহলে কেমন বুঝতে পারতিস। দেখছিস নে, একটা ছোট কথা বাড়িয়ে কেমন অলংকার দিয়ে লিখেছে। তা একটি ছোট কথা বাড়িয়ে বললে শুনতে কেমন মিষ্টি লাগে। এর জন্য
শুনেছো তো? আড়াল থেকে আমি সব শুনেছি। পারবে? পারবো না, 1000 টাকা বলে কথা। এমন ফন্দি আঁকবো, অনেক বাবুর মিথ্যে কথা স্বয়ং ব্রহ্মা এলে ধরতে পারবে না। তুমি ওই ঘর থেকে সব দেখতে ও শুনতে পাবে, অথচ তোমাকে কেউ দেখতে পাবে না। আর হ্যাঁ, এখানে দরজা দিয়ে বাবা বেশ পথ আছে। আচ্ছা, ভয়ের কিছু নাই। এমন ফন্দি আঁকবো, অনেক বাবুর মিথ্যে কথা ধরা পড়বার আগেই ওকে বাঁচিয়ে দিতে হবে। ওগো, দেওয়া থেকে আসছে, এবার ঘরে ঢুকে পড়ো। সত্যি বলছি মশাই। আরে বলো কি বাবু? আপনি হা মশাই, সে হলো মক্কাদেশের রাজকন্যা। রাজকন্যার নামটি হচ্ছে মনোরমা। তিনি তো আমাকে বিবাহ করবার জন্য একেবারে পাগল, কিন্তু আমি তাদের রাজি হলেন না, কেননা আরেকজনের সঙ্গে আমার নাকি বাবু সে কি ওই রাজকন্যা? আগে সে হচ্ছে রাজা ওই রামাদিত্যের বংশ। বনেদিগড়ের বটে। আর সকলেই কি তার দেখা পেতে পারে বলো? বলেন কি মশাই, তা আবার কখনো হয় নাকি? এই চারিদিকে সিপাই সামন্তের পাহারা, কেবল আমি বলে তাই পেরেছিলাম। বটে বটে। আপনার সহিত সাক্ষাৎ হয়ে আমার কিছু ভালো লাগছে, তা আমি একে বলতে পারি না। তাহলে বাবু তোমাকে সব একটু খুলেই বলি। তুমি তো জানো আমার মেয়েটির বয়স হয়েছে, তাকে তো আর বেশি দিন ঘরে রাখা যায় না। এদিকে তার বিয়ে হলো না বলে পাড়ার লোক আমার ভারী নিতে করছে। কিন্তু আমি এই প্রতিজ্ঞা করেছি যে যতক্ষণ পর্যন্ত না একজন ভালো বর পাই, ততক্ষণ পর্যন্ত কিছুতেই আমার মেয়েকে বিবাহ দেব না। বিশেষ আমি তো অতি যত্নে আমার মেয়েটিকে লেখাপড়া শিখিয়েছি। যদি উপযুক্ত পাত্র ছাড়া যাত্রার কাছে তুলে দিই, তাহলে তো জলে ফেলে দেওয়ার সামিল হবে, কি বলো? তাতে আর সন্দেহ কি মশাই, কেননা ওই শেক্সপিয়ারই তো তার ওয়েস্টার ডিকশনারি বলে একটা নভেলেতে স্পষ্টই লিখেছে যে মেয়েদেরকে লেখাপড়া না শেখালে ওই তারা হয় একটা জন্তু। দেখি উনি নভেল পড়েছে, আমি যা ঠাউরেছিলাম তাই। আর চেম্বার্সের ক্লাসে বাইরন লিখেছে যে এই নথ যেমন স্ত্রী লোকের প্রধান অলংকার, ওই বিদ্যাটা ওই স্ত্রী লোকের পক্ষে তদ্রূপ। বাবু অনেক প্রবাস, তুমি তো নিশ্চয়ই জানো এই বিষয়ে আমাদের শাস্ত্রেও কিন্তু অনেক প্রসঙ্গ আছে। কি আছে ওই কি? আমাদের শাস্ত্র হলো অগাধ জগদম্বা বিশেষ। ওই উপযুক্ত ডুবুরি হতে পারলে সব রত্নই তাতে পাওয়া যায়। কেন কালিদাসী তো মুক্তবোধে লিখে গেছেন যে বিদ্যাহীন নানা শোভন্তি বৈশাখে নরবাদ। বাবু তুমি সংস্কৃতটাও জানো নাকি? আগে আপনার আশীর্বাদ ওই কিঞ্চিত অধ্যয়ন করা হইয়াছে। বললে অহংকার করা হয়, সেদিন ওই তারানাথ বাচস্পতি মশাইয়ের সঙ্গে ব্যাকরণ ঘটিত একটা বিষয় নিয়ে অনেক তক্র বিতক্র হলো। সারা 3 ঘন্টা তক্রের পর তাকে তো মুক্ত কণ্ঠে স্বীকার করতে হলো যে বাবু অলিক, তোমার মতো অদ্বিতীয় পণ্ডিত আর এই ভূভারতে নেই। তো বাবু অলিক প্রকাশ, হয়েছে কি আমাদের সময় ইংরেজি ও সংস্কৃত শাস্ত্রের খুব একটা চর্চা ছিল না, ওই পার্সিটাই চলিত ছিল। ছোকরাটা দেখছি ইংরেজি ও সংস্কৃত শাস্ত্রে বিলক্ষণতা রয়েছে। তো যত বিদ্যেই থাকুক তাতে কাজ হবে না। দেখো অলিক প্রকাশ, এখন পর্যন্ত যে কত বর আমার কন্যার জন্য এলো আর গেল তার কিন্তু সংখ্যে নেই, কিন্তু তাদের একজনকেও আমার পছন্দ হয়নি। ভালো বর না হলে আপনার মতো লোকের পছন্দ হবে কেন বলুন তো মশাই? আর ভালো বর পাওয়া তো আজকাল ওই অদৃষ্টের কর্ম। দেখুন না, বিষ্ণুপুরের রাজা তার মেয়ের সঙ্গে আমার বিবাহ দেওয়ার জন্য ওই কত সাদাসাদি করলে, আমি তাতে রাজি হলাম না। আমার আবার একটা ভদ্রক আছে কি মশাই, কাউকে একবার কথা দিয়ে ফেললেন আর আর আমি খেলাপ করতে পারিনি। বরঞ্চ ওদিকে সূর্যটি ওই ওদিকে উঠতে পারে, বুঝলেন? তোমার কথার কিন্তু বেঠিক হয় না। যুধিষ্ঠিরের ঠাকুর দাদা। এ আবার বদরোগ কি? এ তো দেখছি সচ্চরিত্রের লক্ষণ। আমি বলি কি জানো, এমন রোগ যেন সকলেরই হয়। যাই হোক বাবু অলিক প্রকাশ, বলে রাখি তোমাকে কিন্তু আজ আমার একটু পরীক্ষা করতে হবে। কিসের পরীক্ষা বসে? ও তেমন কিছু নয়, তোমার কথাবার্তাতেই যথেষ্ট রকম পরীক্ষা হয়ে যাবে। কথাবার্তায় আমার পরীক্ষা হবে? তাহলে আমাকে পাইকে এমনি লম্বা চড়া কথা শুনিয়ে দেবো যে বিয়ে করে তাক লেগে যাবে। তামাশায় আমি পরীক্ষা দিতে রাজি আছি। দেখুন না, সেদিন কি ভারী একটা বিপদেই না পড়েছিলেন। কি বিপদ বাবু?
ওপারে বসেদের বাড়ি, বুঝলেন? আর আমার এক বন্ধুর নিমন্ত্রণ ছিল। মশাই, আমরা তো জগন্নাথ ঘাটে নৌকো করলেন, নৌকোয় উঠে কিছু দূর গিয়েছি, তখন ওই ঝিকিমিকি বেলা কন্যাগরের দিকে এক টুকরো মেঘ দেখা গেল। তারপর ফুরফুর করে খানিক তারপর তর করে কালো মেঘে আকাশ একেবারে ছিঁড়ে গেলে, আর কি ভয়ানক ঝড়! যেরকম বর্ণনা করলেন তাতে তো দেখছি বেশ নভেল লিখতে পারে। তারপর শুরু হলো মশাই ভয়ানক তুফান। নৌকোটা তো ডোবে ডোবে আর কি। এমন সময় মশাই আমি কোমর বেঁধে গঙ্গায় মারলেন এক ঝাঁপ, এক ডুব মারলেন, আর এক ডুবে একেবারে শালকের ঘাটে তাকি। ওই ঘাটের ডানাটা হঠাৎ করে আমার মাথায় লাগলো, বুঝলেন তো? কপালটা দেখি মশাই ভুলে একেবারে ঢাক হয়ে গেছে। তা যা হোক, প্রাণটা তো বাঁচলো। আহা, না জানি উনি কত কষ্ট পেয়েছিলেন। এ কি গঙ্গা, তারপরে আবার তুফান, বুঝলেন? ওই হাতার দেওয়ার সময় যে একবার মাথা উঠাচ্ছি অমনি ঢক 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 করে এক এক ঘটি জল খেয়ে ফেলছি। এই না তবে বাবু, তুমি বললে যে তুমি এক ডুবে এপার থেকে ওপার গেলে, তাহলে আবার উঠে জল খেলে কি করে? আরে ও তো কথার কথা বলেছি মশাই। তারপর কি হলো শুনুন না। তার কিন্তু আমি ভয়ানক হাঁপিয়ে গেছি। তখন কি করি, কোথায় যাই, কি করি, কোথায় যাই? ভাগ্যি কাছে একটা দোকান ছিল, তাই রক্ষে আমি সেইখানে গিয়ে এক ঘটি জল খেয়ে তবে বাঁচি। বাবু, তোমার এক গঙ্গা জল খেয়ে স্বাদ মিটলো না? এ জল কি আর পেটে ছিল মশাই? ওই ডাঙায় উঠতে তো সব উঠে গিয়েছিল। তাও ওই যে তোমার কি যেন বন্ধুটির কথা বললে, তার কি হলো? সে কি মরলো না বাঁচলো সেটা তো কিছু বললে না। বন্ধুকে ওই যে একটু বললে আমি আর আমার বন্ধু দুজনে নদীর ওপারে নিমন্ত্রণ করেছিল। বন্ধু, আপনি তার কথা শুধোচ্ছেন? আরে সে তো তখনই অক্কা পেল। গঙ্গায় রক্ষে আছে মশাই। লোকের মুখে জোর আছে, আমার আর কষ্ট করতে হবে না। না বললো, তুমি কি শুনলে? এমন কৃষ্ণটা কোথায় আছে? এমন কৃষ্ণটা পূর্ণিমার চন্দ্রলোকে নেই। এমন কৃষ্ণটা তুষার অরুণ কিরণে নেই। কি শুনলে? অনেক প্রকাশ, একটু তামাক ডাকো। সেই কখন অবধি বসে আছি, কিন্তু এক ছিলেন তামাক দিলে না। এটা ভারী কুড়ে হয়েছে দেখছি। ওরে মেধো, হারা কানাই, কোনো বেটাই যে উত্তর নেয় না। এমন জানলে বাপু আমি আমার চাকর বাকর সঙ্গে নিয়ে আসতেন। তুমি না বললে তোমার নাকি ঢের চাকর বাকর আছে, এখন তো তাদের কাউকেই দেখছি না। চাকরের আর অপ্রন্তর কি? আমার 10-12 জন চাকর। দেখছি। বসুন মশাই, আমি একবার দেখে আসি। এই যে দিয়ে গেছে দেখছি। আমি করে দিচ্ছি। বাঁচলেন? দেখেছেন মশাই, আস্তে আস্তে সে হুকুটা ওখানে রেখেই চলে গেছে। আমার ভয়ে এখানে আর সাহস করে। তা বাবু, তোমাদের কলকাতাটা না বড্ড গরম, এখানে আর চেষ্টানো যাচ্ছে না। তা গরম বোধ হচ্ছে, তাই একটু এই নক্স ভূমিকা খাবেন নাকি মশাই? সে আবার কি জিনিস বাবু? হোমিওপ্যাথি চিকিৎসায় এই ওষুধ বড় চলিত। ওই হনুমানজি গন্ধমদন থেকে যে ওষুধের লক্ষণ ভায়াকে বাঁচান, সেই ওষুধ। জানেন মশাই, আমাদের হনুমানজি একজন মস্ত ডাক্তার ছিলেন। হোমিওপ্যাথি, এটা তো বললে, সেটা আবার কি জিনিস? বাই দ্য ওয়ে, তোমার কি ওই যে চিকিৎসা বিদ্যাটাও আছে নাকি? আগের চিকিৎসা শাস্ত্রটা ওই কিঞ্চিত অধ্যয়ন করা হয়েছে। হোমিওপ্যাথি চিকিৎসাটা কি জানেন মশাই? পূর্বের নাম ছিল হনুমান
বামপন্থী ওই ক্রমে তা হোমোপতি হয়ে দাঁড়িয়েছে। তার বিষয়ে আসলে কিছু আছে কিনা তা তো জানি না। এখন ভাড়ার টাকাটা আদায় হলেই হয়। সর্বনাশ করেছে ছেলেটা বাড়ি ভাড়া আদায় করতে এসে দেখছি এটা যে আমার নিজ বাড়ি নয় ভাড়াটে বাড়ি, এখন যে সব ফাঁস হয়ে পড়বে, কি করে এটাকে থামাই? এই যে বাবু, আমার হিসেবটা চুকিয়ে দিলে ভালো হয় না? অনেক দিন পরে আছে। এখানে যাও যাও নিজে যাও, দপ্তরখানে যাও। দপ্তরখানায় যাবো? এই যাই বসে। এমন তেলিয়া মেজাজে বাবু তো আমি কখনো দেখিনি। একটু মিষ্টি মুখে বললেই হয়ে যায়। যা, দপ্তরখানায় গিয়ে খাতার কাজ থেকে ভাড়ার টাকাটা চুকিয়ে না। তা তো নয়, আমাকে খেপিয়ে দিন। আমার সরকারটা মশাই ভারী বিরক্ত করে তুলেছে। আরে এমন সময় কিনা হিসেব নিয়ে আনা বলুন তো মশাই, এটাকে একটা হিসেব দিবার সময়। বাবু তোমার সে হিসেব বুঝি তুমি নিজেই দেখো। এসব নিজেকেই দেখতে হয়, ওই নিজের চোখে না দেখলে কি আর চলে মশাই? এটা জেনে না আমি বড্ড খুশি হলেন। হয়েছে কি, আজকাল বড় মানুষের ছেলেপেলেরা নিজের হাত দিয়ে কোনো কিছুই করতে চায় না। তো বাবু কিছু মনে করো না, তোমাকে একটা উপদেশ দিই। তুমি তো আমাকে বলেছো যে তোমার অতুল ঐশ্বর্য, কোনো কিছুর অভাব নেই। তা যদি বাবু তুমি কি কোনো কাজটা যে মন দিতে, তাহলে হতো কি খারাপ কোনো দিকে তোমার কোনো ধ্যান যেত না। তো ওই যে তোমাদের কলকাতায় একজন মস্ত লোক রয়েছেন, ও অনারেবল জগদীশ বাবু, তার সঙ্গে কি তোমার আলাপ হয়? বলেন কি মশাই, জগদীশ বাবুর সাথে আমার আলাপ নেই, বিলক্ষণ আলাপ আছে। তার সাথে সর্বদা সাক্ষাৎ হয়। প্রতিদিনই সাক্ষাৎ হয়, তার বাড়িটি বড় চমৎকার দেখতে মশাই। আমি হলাম জগদীশ বাবুর সাহেব। আমি জানি না, একদিনও তো তাকে আসতে যেতে দেখিনি। জগদীশ বাবু আমার একজন মস্ত গুরু, আর তিনি তো ওই দুটো কর্মমর্যাদা রেখেই দিয়েছেন, ওই বাঙ্গাল ব্যাংকে অথবা টাকশালে দেওয়ানির পদটা তিনি সাহেব সুমনকে বলে আমাকেই করে দেবেন। এ তো অতি সুখের বিষয়। তা তুমি এখনো এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করছো? এখনই তো তোমার জগদীশ বাবুর কাছে যাওয়া উচিত। বিশেষ করে একটা কর্ম যেন শীঘ্র হয়, সেজন্য তো চেষ্টা করতে হবে না, বিশেষ চেষ্টা করতে হবে। আপনি এই সবে এসেছেন, এর মধ্যে এই কাজকর্মের ঝঞ্ঝাটে যাবেন, তা ভালো কথা। আমার এই বাড়িটি আপনি কেমন পছন্দ করেন? তোমার বাড়িটা বলছি কি, বাড়িটা একটু খোলামেলা জায়গায় হলে ভালো হতো। এ কথা মশাই আমাকে আগে বলবেন না, ওই মিডল স্কয়ারের সামনে আমার তো আরেকখানা বাড়ি আছে, এই বাড়িটি বেশ ফাঁকা জায়গায়, আর দেখলে আপনি ঠিক পছন্দ করবেন। তোমার আরো একখানা বাড়ি আছে? হ্যাঁ, এ বাড়িটি তৈরি করতে তো আমার বেশি খরচও পড়েনি, অর্ধেক 5 লাখ টাকা। খরচের মধ্যেও একটা মিথ্যে কথা। আপনি হয়তো ভাবছেন আপনি সে বাড়িটিতেই থাকবেন, কিন্তু তা হচ্ছে না মশাই। একটা আফসোস আছে কি, আমি না কালী বাড়িটা বিক্রি করে ফেলেছি। এই না বললে তোমার বাড়িখানা আগা পড়া নতুন, এখন বলছো কালী বাড়ি বিক্রি করে দিয়েছো। ওই কিছু মেরামত বাকি ছিল তো, ওই যে একদিকে দেয়ালের গাঁথনি সেটা একটু কম মজবুত ছিল, তাই 1.5 লাখ টাকাতে ওটা বিক্রি করে দিয়েছি, মনে করলেন যথালাভ। তো বাড়িটি বিক্রি করলে কার কাছে? তাকে বিক্রি করেছি, তার নাম লাটু ভাই। লোকটা খুব ধনী জানেন তো, আগে কলকাতায় এক দালালির কাজ করতো, এখন কাজকর্ম ছেড়ে দিয়ে ওই বাড়িতেই বসে আছে। সত্যসিন্ধু বাবু বলে বাড়িতে কেউ আছেন? আগে আমি সত্য সিন্ধু বলছি। বাবু, আপনার নামে একটি পত্র আছে। ওই তো তুমি দাও তো দেখি। সেই টাকাগুলো দিতে হবে বটে, মুশকিল হলো। আচ্ছা সেই ঘুন্ডিগুলো কোথায় রাখলে বলো তো? বাঁচলেন।
পাঠাবে? আমরা মুখ কোনো, আমরা অত কি জানি? হলো পিসি, আমি একটা চিঠি লিখেছি, দেখ দেখি কেমন হয়েছে। স্বামী, আমি কি এখন আপনাকে এরূপ সম্বোধন করিতে পারি? সমাজ আমাকে তিরস্কার করিতে পারে, পৃথিবীর সমস্ত লোক আমার নিন্দা করিতে পারে, কিন্তু এরূপ মধুর সম্বোধন করিতে কেউ আমাকে বিরোধ করিতে পারিবে না। আমি জগতের সম্মুখে চন্দ্র সূর্যকে সাক্ষী করিয়া মুক্ত কণ্ঠে বলিব, তুমি আমার স্বামী। লক্ষবার বলিব, তুমি আমার স্বামী। যখন তোমার সেই হাস্যোজ্জ্বল মুখখানি দেখিলাম, সেই মুখখানি সেই উষার প্রথম কিরণের ন্যায়, সেই মুখখানি প্রেমের প্রথম আলাপের ন্যায়, সেই মুখখানি দেখিলাম, দেখিয়া মজিলাম, মজিয়া জ্বলিলাম, জ্বলিয়া মরিলাম না কেন? যদি এই নারী জন্মে বিধাতা এমন দিন লিখিয়া থাকে, তবে একবার তোমার সে মুখখানি দেখিব, নয়ন ভরিয়া দেখিব, দেখিতে দেখিতে বলিব, জীবনে আমার আর কোনো স্বাদ নাই। বালাই, তোমার কে? তুমি দিদি ঠাকুর মরবে কেন? ওরকম অলক্ষণ কথা কি বলতে আছে? ওরে, আমি কি সত্যি সত্যি মরতে যাচ্ছি? প্রেমের চিঠিতে ওরকম লিখতে হয়। আচ্ছা বৃষ্টি, আমার এই চিঠিটা তুই কোনো রকমে অলিক বাবুকে দিতে পারিস? দেখিস কেউ যেন টের না পায়। ওই বুঝি অলিক বাবু এদিকে আসছেন। হ্যাঁ গো বাবু, তুমি কি কিছুতে শোধরাবে না? এ আবার কোত্থেকে এলে? তোমার সাথে যার বিয়ের সম্বন্ধ হচ্ছে, আমি দিদি ঠাকুরের দাসী, আমার নাম কৃষ্ণ। ও, তুমি প্রসন্ন, দিদি ঠাকুরের দাসী? এসো এসো, তোমার দিদি ঠাকুর ভালো আছে তো? হ্যাঁ, ভালো আছেন। আমাদের কর্তাবাবু বলেছেন, আজ রাত্রির মধ্যে যদি তোমার একখানা মিথ্যে কথা ধরা পড়ে, তাহলে দিদি ঠাকুরের সাথে তোমার বিয়ে দিবেন না। কি? আমি মিথ্যে কথা বই? আমার মতন সত্যবাদী আরেকটা খুঁজে বের করে দিকিনি। তা বলছি না বাবু, ওই তোমার কথাগুলো ডাকুর ডাকুর না বলে একটু খাটো খাটো করে বলো। আমাদের কর্তাবাবু ডাকুর ডাকুর কথা ভালোবাসেন না। ও প্রসন্ন, কথার মধ্যে একটুখানি অলংকার না দিয়ে কথাগুলো কেমন খটখটে হয়ে পড়ে। ভাতের সঙ্গে ডাল চাই, মাছের ঝোল চাই, কালিয়ে চাই, এখন বুঝলে তো? হ্যাঁ গা, বুঝেছি। দিদি ঠাকুরুন তোমাকে একখানা চিঠি দিয়েছে। চিঠি কই দেখি দেখি। প্রসন্ন, তুমি দেখছি ভালো রসিক আছো প্রসন্ন। স্বামী, এর মধ্যে স্বামী ভালো। মেয়েটাও দেখে মন্দ নয়, আর সত্য সিন্ধু টাকাও ঢের। মেয়েটা দেখছি আমার প্রেমে একবারে মজে গেছে। তা মজবেই বা না কেন? আমি তো দেখতে মন্দ নয়। মেয়েটা লিখেছে, দেখিলাম, দেখিয়া মজিলাম, মজিয়া জ্বলিলাম, জ্বলিয়া মরিলাম না কেন? বাহ বাহ, কিন্তু লিখে জবাব দেওয়া তো আমার কর্ম নয়, মুখেই জবাব দেওয়া চায়। পেট থেকে ওই বিদ্যে সুন্দর করতে আরম্ভ করেছি, কিন্তু কাজে লাগানো চাই।
ছাই বটে, কট 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 করে ভয়ানক কামড়াতে থাকে। এইসব যন্ত্রণার কথা তোমার দিদি ঠাকুরকে নিবেদন করো প্রসন্ন। তা বলবো। বাহ বাহ, বেশ বলেছি বেশ বলেছি। কিন্তু সত্য সিন্ধু বাবু, তার মেয়ের সঙ্গে আমার ভিতরে আপত্তির কথা বলছিলেন। প্রসন্নের কথার ভাবে ব্যর্থতা বুঝতে পারলেন। এবার খুব সাবধান হয়ে কথা বলতে হবে। পিসনি, ওলো পিসনি। হ্যাঁ গো দিদি ঠাকুর। হ্যাঁ রে, সেই চিঠিটা তো তুই তাকে দিয়েছিস। দিয়েছি বই কি দিদি ঠাকুর। তারপরে উত্তর করেছেন? দিদি ঠাকুর, বরটি বেশ, কি মিষ্টি মিষ্টি কথা। ছেলেটি বড় সুবোধ শান্ত। আমাকে একবারও তুই তুকারি করলে না গো। তিনি কি বললেন তাই বল না বাবু। তিনি কি বলেছেন আমি কি তো বুঝতে পেরেছি দিদি ঠাকুর। তিনি কত লেখাপড়ার কথা কইলেন, কোকিলের কথা কইলেন, চন্দ্র সূর্যের কথা কইলেন, কিন্তু একবারও আমাকে কৃষ্ণি বলে ডাকেননি গা। পিসনি বলেনি এই আমাকে গেলে নাকি? আমার কথা কি বললেন তা বলবে না? তোমার কথা তো কইলেন। আহা বললেন গরমে তার গায়ে ফুসকা পড়েছে, বিছানা একটা বিছে ছিল, কোক কোক করে তাকে কামড়ে দিয়েছে, তার জন্য সারা রাত্রি দিন আর ঘুম হয়নি। আরো বললেন তোমাকে তেনার বড় দেখতে ইচ্ছে করে। আমাকে তো দেখতে ইচ্ছে করে। পিসনি, তুই তাকে খবর দে, আমি আজই তার সঙ্গে দেখা করব। নদী যখন সাগরের উদ্দেশ্যে যায় তখন কে তাকে রোধ করতে পারে? পিসনি পিসনি পিসনি, তুই আজই তাকে খবর দে, আমি তার সঙ্গে দেখা করব। তার আগে রাঙা একখানা শাড়ি পরো, বেশ করে চুল বাঁধো। বয়সকালে আমি কত করেছি, আমার মিনসে আমাকে কত আদর করতো, সেসব কথা মনে করলে আমার বুকটা ফেটে যায়। এই রূপ নিয়ে তুই আবার সাজগোজ করতিস পিসনি, কিন্তু তা তো সেকেলে ধরো। এখনকার সময় আমি সাজতে হবে শুনবি পিসনি। চুলগুলো এলো করে রাখতে হয়, মুখে একটু দুঃখের ভাব আনতে হয়, কখনো বা আকাশ পানে এক দৃষ্টিতে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলতে হয়। ওর বুঝি অনেক আসে। শুনবিস নি? তুই অব্যাহতে এখনই গিয়ে খবর দিয়ে নিয়ে আয়, আমি অপেক্ষা করছি। কি শুনলেন কি শুনলেন? প্রসন্ন বললে যে তার দিদি ঠাকুর আজ আমার সঙ্গে দেখা করতে আসবে। আর একটু আগে জানো, কিন্তু তাহলে আরো ভালো সাজগোজ সাজগোজই বা দরকার। যে চেহারা তাতেই মেরে রেখেছি বাবা। এসো এসো প্রেয়সী এসো। ঘোমটা নেই, আকাশ পানে দাঁড়িয়ে সাপের মতো ফসফস করে প্রেয়সী, এ দাস তোমার কাছে কি অপরাধ করেছে? তুমি আমার নয়ন বাড়ির মনি, তুমি আমার বেনি, তুমি আমার সাপিনী, তুমি আমার তাপিনী, তুমি আমার। বেশ বুঝতে পারছি, এতেই বোধহয় কার্য শেষ হবে। ওই বিধানী দীর্ঘ নিঃশ্বাসগুলো ওর মর্মের অন্তঃস্থল পর্যন্ত ভেদ করেছে। ঘোমটা
আমি আজ জগৎ সমীপে করিব স্বামী প্রভু প্রাণেশ্বর কণ্ঠরত্ন বাবা আসছেন না তাকে কোনো খেয়ে দিয়ে করবো নেই কোথাও তো কেউ নেই প্রেয়সী তুই বলে যাও কণ্ঠরত্ন আমার প্রাণেশ্বর ওর বলে সব মিথ্যে আমার মাথাটা পালিও না কি করা যায়? বাবু অনেক প্রকাশ, তুমি আমার একটা উপকার করতে পারো? কি বলুন না মশাই, আপনার উপকার আর আমি করবো না। এই তেমন কিছু নয়, বলছি কি হঠাৎ করে 1000 টাকার প্রয়োজন হয়েছে, তো তুমি কি আমাকে 1000 পয়সা দিয়ে এবার 1000 টাকা। তা মশাই, আমার কাছে তো এখন অত টাকা ওই নগদ নেই। সে কি সেই টাকাগুলো কি করলে? বাড়ি বিক্রি করে যে টাকাগুলো পেলে ওগুলো কথা বলছে। ও, আমি তো বলতেই যাচ্ছিলেন, ওই আমি তো এরই মধ্যে টাকাগুলো এরই মধ্যে টাকাগুলো খরচ করে ফেলেছো না? না না না, খরচ না, খরচ না, একরকম খরচই বটে। হয়েছে কি, চুনিলাল বলে যে লোকটিকে আমি বাড়ি বিক্রি করেছিলাম, তার কাছে আমার কিছু লাভ ছিল, তো তাই তাকে ওই টাকাটা দিয়ে শুরু করেছি। একটু আগে না তুমি আমার কাছে বললে যে লোকটির কাছে বাড়ি বিক্রি করেছো, তার নাম হচ্ছে লাটু ভাই। এখন সে আবার চুনি লাল হলো কি করে? তার নাম হচ্ছে চুনিলাল লাটু ভাই, বুঝলেন? জানেন তো, আগে এসে দালালির কাজটা করতো, এখন ওই বড় বাজারে একটা যুবক খেলবার আসর খুলেছে। তার কাছ থেকে পূর্বে আমি কিছু টাকা ধার করেছিলাম, তাই তিনি যখন আমার কাছ থেকে বাড়িটা কিনে নিলেন, বাড়ি বিক্রির টাকায় ধারের টাকাটা শোধ বোধ হয়ে গেল। কত টাকা ধার করেছিলে? 1 লাখ টাকা। 1 লক্ষ টাকা। তা তুমি না আমাকে বললে 1.5 লক্ষ টাকায় বাড়িটা বিক্রি করেছো, তাই 1 লক্ষ টাকা যদি তুমি শোধ করে দাও, তোমার কাছে তো আরো 50,000 টাকা থাকার কথা, ঠিক কি না? আমিও তো তাই বলতে যাচ্ছিলাম, কিন্তু এই বেলা আমার মিনসিকে বলি কে যাই বাবু অনেক প্রকাশ, তুমি কিছু মনে করো না, কিন্তু তোমার এই গল্পটি আমার কাছে সর্বৈব মিথ্যে বলে বোধ হচ্ছে। আর ওই লোকটি কি যেন বললে নাম, চুনিলাল না ফুরিলাল, সে তোমার কল্পনা ছাড়া আর কিছু নয়। সে কি বসে আমার কথা আপনি অবিশ্বাস করলেন? আর আপনি প্রেমিধান করে বিবেচনা করে দেখুন যে আমি কি মিথ্যে কথা বলবার লোক। জনাব ঠিকই ভাই, জনাব ঠিকই, আমি আসিয়া গেছি। মশাই, আমাকে মাফ করতে হবে, আপনাকে আমি একটু দেখ করতে আসিছি। আমার দোস্ত আছে কি যে আগারি কাম পিছে সালাম। অনেক অবস্থা আমার খুব বার্ষিক আছে মশাই। কোনো গোপন কথা নয়, আমি তবে যাই। আরে নেই গোপন কিছু নেই, আপনি হবেন। অনেক চন্দ্র বাবু, তো বাড়ি তো বার শেষ করেगा কি নেই? আমার বাড়ি হ্যাঁ বাবু, যে বাড়ি তো আমার কাছে বিক্রি করিয়াছো, এখন ওই বাড়ি আমাকে দখল দিতে হবে না। এখন বুঝেছো কি না মশাই? ও, এর জন্যই বুঝি আপনি ওই বুঝতে পারছি না, তুমি তোমার বাড়ি খানা ওনার কাছে বিক্রি করেছো, এতে আবার আশ্চর্যের কি? হ্যাঁ, তাই তো। ও, বলছিলাম কি মশাই, এত অল্প দামে বলো কি মশাই? সব ঠিক হয়ে গেছে, আর টাকা আমার কাছে নগদ আছে, যখনই যাবে তখনই আমি দিতে পারি। বোধ হচ্ছে সব দমবাজি, রসু ওর ফাঁদেই ওকে ধরছি। নমস্কার, তুমি যে বলছো নগদ টাকা সঙ্গে এনেছো, টাকাটা তাহলে বিক্রি মশাই হবে যে তোমার কাছে 1 লাখ টাকা পাবো, তা কি করিয়াছো মশাই? তুই আমার কাছে 1 লাখ টাকা পাবে, তেমনি আমিও তোর কাছে 1.5 লাখ টাকা পাবো। 1 লাখ টাকাটা রেখে বাকি 50,000টা দিয়ে ফেলো দেখি। তো
তোমার উকিলের পাশে আমি 50,000 টাকা জমা করে দিয়েছি, দেখো গে যাও মশাই। আমার উকিলের কাছে কথা দিচ্ছি। উকিল কি? বলছেন কি ওই টাকাটা যদি এখন নগদ দিতে পারো আমার উপকারে আসে। আরে এই যে বাবু মশাই আরো ও তো ঠিক বাত আছে মশাই যে তোমার মতো লোকের টাকা বহুত দরকার আছে, আমি তা জানি। বিশেষ তোমার আমি টাকা ডিপোজিট দিতে হবে নাকি? আমার টাকা নেই। হ্যাঁ বাবু, বেঙ্গল ব্যাংকে দামের কানে চলে টাকা ডিপোজিট দিতে হবে। তবে কি কমের কথাটাও সত্য নাকি? সে তো সব কই জানে মশাই যে আমাদের বল জগদীশ চন্দ্র মুখার্জি উনকা মুরব্বী আছে, আর দামের ভাব নাকি? এই তো তার সঙ্গে এই সকাল আমার দেখা হয়েছে। না, এ বেটা আমাকে হারিয়েছে। আরে আমি কোথায় জানতাম যে আমার চুরি নেই, কিন্তু এই যে দেখছি আমার ঠাকুর দাদা। এখন তবে আমি আসি মশাই, আমার বহুত কাজ আছে। তবে আমি জানি যে আগারি কাম পিছে সালাম। জয় রাম জি কি ভাই, জয় রাম জি কি, জয় রাম জি কি। এ বেটা তো মিথ্যাবাদী, তো আমি দুনিয়ায় দেখিনি। বাবু আলিক, আমাকে তোমার মাফ করতে হবে বাবু। আমি তোমার গল্পগুলো মিথ্যে ভেবেছিলাম, কিন্তু এখন কি তোমার সে ভ্রম ছিল? আমার কথায় মশাই সন্দেহ করেন? সে কথা বাদ দাও বাবু। ওই যে জগদীশ মশাই যে তোমাকে একটা মস্ত কর্ম দিবেন বলে বলেছিল, তো আমার সাথে তার আলাপটা করিয়ে দাও। এ বেলায় চলো বাবু। না, আজ কি করে হয়? আজ ওই বর্ধমানের রাজা প্রভৃতি আমার কিছু বন্ধু মানুষ আমার এখানে খেতে আসবেন। ওই আপনাকেও তো বলবো বলে মনে করেছিলেন। বর্ধমানের রাজা বলছো কি? এ বেলা আমি পারি রে বাবু, আমার তো আজ সন্ধ্যেতে নেমন্তন্ন আছে। ও, তাহলে এই সমস্ত আয়োজনটাই কি নষ্ট হলো? কত কিছুর আয়োজন করা গিয়েছিল, পোলাও, কালিয়ে, দই, কোপ্তা, ঘি, পায়েস, সব নষ্ট হলো দেখছি। এখন তো সবে 4টে বলি। আমার মনে হয় তুমি সন্ধ্যে 7টের আগে তো তোমার অতিথিদেরকে আপ্যায়ন করতে পারবে না, ঠিক কিনা? তবে এর মধ্যে চট করে আমরা ওই জগদীশ মশাইয়ের ওখান থেকে একটু ঘুরে আসি। চলো। আরে ভয়ানক লোক, আমাকে যেন হয়তো ওর চিনে চোখের মতো ধরেছে। এখন যে ছাড়ানো হয়। বাবু, তুমি বাড়ি থেকে একটু খানির জন্য বের হবে, তাতেও তোমার এত আলস্য। আপনাকে তবে আসল কথাটা বলি। একদিন হয়েছে কি, আমার এক বন্ধু তার বাড়িতে আমাকে নেমন্তন্ন করেছিল। তো গরমের কারণে ছাদের উপরই পাত্তার সাজানো হলো। তো আমার সেই ফ্রেন্ডের স্ত্রী পরিবেশন করছিলেন, যে আমিও তাকে দেখে তার চুলের প্রশংসা করছিলেন। সেই প্রশংসায় মত্ত হয়ে তিনি গরম ঘি আমার পাতে না ঢেলে ঢাললেন আমার হাতে। কিন্তু আরো বলে যেই পাশে মেরেছে এক ঠেলা, অমনি পাশের লোকটা গিয়ে পড়লে একেবারে ছাদে নিয়ে। ভয় ভগবান, লোকটা মারা গেল নাকি? আমার সাথে বেঁচে গিয়েছে। বলছো কি? তো ছাদ থেকে পড়ে লোকটার হাত পা ভাঙলো না? আর ভগবান তাকে রক্ষে করেছে মশাই। আরে এমন সময় কিনা নিচ দিয়ে যাচ্ছিল একটা চিনেম্যান, আরে করবি তো পর একেবারে ওই চিনেম্যানটার ঘাড়ে গিয়ে বলো। লোকটা তো চিনেম্যানের ঘাড়ে চেপে বেঁচে গেল মশাই, কিন্তু যে আমি বললাম তুমি আবার কি বিপদে পড়লে? চিনেম্যানটা আমাকে বলতে লাগলো কি, তুই আমাকে অপমান করবার জন্য আমাকে ওর ঘাড়ে ফেলে দিয়েছিস। আমি আপোষ করবার জন্য ঢের চেষ্টা করলেন, ও বেটা কিছুতেই শুনতে লাগলো না। ও বেটা আমাকে বললো কি, তুই আমাকে রাস্তায় অপমান করেছিস আর আমি তোকে তোর বাড়িতে গিয়ে অপমান করে আসবো। এখনই তার আসবার কথা আছে। এই কথা তো সত্যি বলে বোধ হচ্ছে না। রোজ আমার মিনিকে বলি কে যায়। বড্ড আজগুবি লাগছে। তা বাবু, এবেলা আমার যে কাজ নেই, তোমার সাথে আমাকে থাকতে হবে, যাতে আপোষ হয় সেই চেষ্টা তো করতে হবে নাকি? আরে ভয়ানক লোক, আমি কি করে এখান থেকে রেহাই পাই? কর্তা বাবু, একজন চীনে সাহেব এসেছে। আমি যা কল্পনা করছি তাই সত্যি হয়ে দাঁড়াচ্ছে। আমার না জানি কি একটা খেয়াল চুমাচু কাচু নিচি সারা আমি তো কর্তা লাগে। আমি ব্যাপারটা দেখছি, তুমি শান্ত হও। ওটা কি বল? ওটা উচ্চসে আমার বাসার উপর পড়িয়েছে। দেখো আমার টুপি কেমন, ও বাথরুম ছুটবে না, তোমার গলা কাটবে।
যাই হোক ব্যাপারটা আমি মিটমাট করে দিচ্ছি। দেখো দিদি, বলো তো সে কাকে আগে অপমান করেছিল? ও আগে আমাকে অপমান করেছিল আগে। তা তো আমি দেখতেই পাচ্ছি। চিল সাহেবের টুপিখানা তুমি কি করেছো? বলে রাখছি, তুমি তোমার দোষখানা স্বীকার করো বাবু, না হলে আমার মেয়ের সাথে তোমার বিবাহ কখনোই দেব না। আপনি যখন এত করে বলছেন তখন আর কি বলি। ঠিক আছে, ওর কথাই সত্যি, আমার কথাই মিথ্যে। দেখলে তো সাহেব, ওই যে ও অনেক দোষ স্বীকার করে নিল, আর মিছে ঝগড়া করে কি লাভ? তোমরা দুজন মিলে যাও। পুরো তোমার মজা আপনি আও বাবু আও যেন খাম দিয়ে জ্বর পালালো। তবে আর কি, মিটমাট হয়ে গেল। এখন চিনি সাহেবকে কিছু খাইয়ে দাও। মশাই, খাবার সব ঠিক হয়েছে, এবার আসুন আসুন আসুন। এ কি? আরে যত মিথ্যে কথা কইছি অনর্গল সব সত্যি হয়ে দাঁড়াচ্ছে। তাহলে এবার আরো কথা, আমার কাছে একটা ক্যাম্পটা চলবে। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু আসছি। আমার মিনছেটা না, তা না হলে তো আমার মনে ধরে। ওখানে অভিনয়টাকে ভালো হয়েছে। অনেক প্রকাশ কি এখানে আছে? অলিক বাবু আমাদের কর্তাবাবুর কাছে আছে। তো বাবু তোমার নাম কি গা? বাছা, তোমার জেনে কাজ নেই। ওই তো কর্তাবাবু আসছে। প্রসন্ন, লোকটিকে প্রসন্ন। বোধহয় অলিক বাবুর সাথে তেনার কোনো কাজ আছে। মহাশয়ের নাম বোধ করেই সত্যসিন্ধু বাবু। হ্যাঁ মহাশয়, বড় সৌভাগ্য যে মহাশয়ের সঙ্গে এখানে আলাপ হলো। আপনার নাম পূর্বে কর্ণের শোনা ছিল, এখন সাক্ষাৎ হয়ে চক্ষু কর্ণের বিবাদ বন্ধন। অখিল প্রকাশের পুত্র অলিক প্রকাশ কি এই বাড়িতে থাকে? তাদের সঙ্গে কি মহাশয়ের বিশেষ কোনো আলাপ রয়েছে? পূর্বে অখিলের সঙ্গে আমার দেখাশোনা ছিল, এখন তার সঙ্গে আমার প্রায় 20-25 বছর দেখাশোনা নেই। মধ্যে মধ্যে কখনো সে পত্র লেখে। তা মহাশয়ের নাম? আমার নাম জগদীশ চন্দ্র মুখোপাধ্যায়। ও, আপনি জগদীশ্বর মুখোপাধ্যায়। আসুন 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 মশাই আসুন, বসুন। মশাই, আজ আমার পরম সৌভাগ্য। তা হয়েছে কি মশাই, আপনার বন্ধু অখিল প্রকাশ, তার পুত্র অলিক প্রকাশ, তার সঙ্গে তো আর আমার কন্যার বিবাহের কথা হচ্ছে। আর তার উপরে মশাই আপনার যেই রূপ অনুগ্রহ, তা আমি সব শুনেছি। অনুগ্রহ? আমি তো বসাই তাকে চোখেই দেখি। তবে তার বাপের একটি কর্ম করে দিয়েছি বটে। অখিল এখন মুর্শিদাবাদে সেরেস্তাদারি কাজ করে। শিরিস্তাদারির কাজ করে? সে কি মশাই, তিনি তো একজন মস্ত জমিদার। মশাই, তবে কি তেনার সঙ্গে আপনার আলাপ নেই? কাল তার বাপের কাছ থেকে একখানি পত্র পেয়েছি। আপনি এই পত্রটা পড়ে দেখুন দেখি। এর মর্ম তো আমি কিছুই বুঝতে পারছি না। কিন্তু মশাই, দীন প্রতিপালক পরমেশু, অসংখ্য প্রণাম। আমার পুত্রটি বেকার অবস্থায় থাকায় মহাশয় নাকি বাঙাল ব্যাংকের দেওয়ানপত্রটি তাকে দিবেন বলিয়া স্বীকার পাইয়াছেন। এই সমাচারের অধীনে যে কি পর্যন্ত আহ্লাদিত হইয়াছি তাহা ভগবানই জানেন। অলিক প্রকাশ যেরূপ সুবোধ সুশীল সত্যবাদী, তাহা দেখিবা মাত্রই মহাশয়ের যে তাকে পছন্দ হইবে তাহাতে বিচিত্র কি। মহাশয় আমাদের সকল ভরসা, মহাশয় আমাদের জাজ মহাশয়, আমাদের ম্যাজিস্ট্রেট, আমাদের কুইন ভিক্টোরিয়া। আর অধিক কি লিখিব? ইতি শ্রী অখিল প্রকাশ দাসস্য। মহাশয়, আপনি তবে অলিক বাবুকে বাঙাল ব্যাংকের দেওয়ানপত্র দিবেন বলে স্বীকার পেয়েছেন? বলেন কি মশাই, যার সঙ্গে আমার মোটেই দেখাশোনা নেই
বাড়িতে যাতায়াত করে না? কই না মশাই। উল্টো ডিঙিতে তো, হ্যাঁ উল্টো ডিঙিতে তার কি একটি বাগান বাড়ি নেই? আমি তো মশাই জানি না। আপনার সেই বাগান বাড়িতে নাকি মস্ত বড় একটি জাম গাছ আছে, আর মশাই নাকি জাম খেতে ভীষণ ভালোবাসেন। সেখানে বসে আপনি নাকি অলিক প্রকাশের সঙ্গে দিন রাত দাবা খেলে বেড়ান। সে কি মশাই, যাকে এখনো পর্যন্ত চোখে দেখিনি আর দাবা খেলা আমার জীবনে আমি কখনো খেলিনি। অলিক প্রকাশের দেখছি সকলেই অলিক। অলিক বাবু আমাকে তবে একদম আগা গোড়া মিথ্যে কথা বলেছে। মশাই, তার সঙ্গে আপনার কন্যার বিবাহ দেবেন বলে কি কথা দিয়েছেন? না 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 মশাই, আমি তাকে এখনো পর্যন্ত এরূপ কোনো কথা দেইনি। ওই তো লক্ষ্মী ছাড়াটা দিকেই আসছে দেখছি। আপনি ওকে এখন আমার কোনো পরিচয় দেবেন না, কি করে দেখা যায়। আপনি তো মশাই আহার করেই চলে এসেছেন, আর সেই চেয়ারম্যান বেটা যে কোথায় চলে গেল? মার্জনা করবেন, আপনাকে পূর্বে দেখছি না, স্মরণ হচ্ছে না। আমি এখানে কাজকর্মের চেষ্টা এসেছি। আচ্ছা আচ্ছা, বাবুর সঙ্গে মশাইয়ের কি তবে আলাপ আছে? বলেন কি মশাই, তার সঙ্গে আমার আলাপ নেই। আপনার সঙ্গে তার যখন এতই আলাপ, তখন তাকে বলে করে আমার একটি কর্ম জুটিয়ে দিলে বড় বাধিত হয়। অবশ্য অবশ্য আমি নিজে সঙ্গে নিয়ে তার সঙ্গে আলাপ করিয়ে দিই। এই তো গতকাল দুজনে তার বাড়িতে আহার করলেন। গতকাল তার সঙ্গে একত্রে আহার করলে? হ্যাঁ, দুজনে খাওয়া আর খোশ গল্প। গতকাল তার সঙ্গে একত্রে আহার করলে, আর বাবু আজই তুমি তাকে চিনতেই পারছো না। তিনি জগদীশ বাবু, কলকাতার জগদীশ বাবু। দুঃখের বিষয় কিন্তু আমার স্মরণ হচ্ছে না। বাবু সে তোমার স্মরণ নাই হতে পারে, কিন্তু ইনি যে কলকাতার জগদীশ বাবু, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তা আমি অস্বীকার করছি না মশাই, তবে ওর পরিবারের মধ্যে যদি আর কোনো জগদীশ বাবু থেকে থাকেন। আমার নামে আমার পরিবারে আমার একটি ভাগ্নে আছে, তার নামও জগদীশ। বটে বটে, তবে তার সঙ্গে আমি গতকাল একত্রে আহার করেছি। মশাই, আমার সে ভাগ্নেটি 3 বছর এদেশে নেই, সে পশ্চিমে পালিয়ে গেছে। আর তিনি তো কাল কলকাতায় এসেছেন। না মশাই, আসেনি। আমি বলছি এসেছেন। বাবু জগদীশ বাবু নামে কেউ এসেছে। কোথায় কোথায় পাঠিয়ে দাও, পাঠিয়ে দাও। এই যে জগদীশ বাবু আসতে আগ্রহ। এ যে আমার মশাইয়ের গদাধর দেখছো। আপনি এসেছেন, বাঁচা গেল। অনেক সময় আপনি আমার অনেক কাজ করেছেন, আর তোর জন্য আমি বড়ই বাধিত আছি। এইবারে গাড়ি তো আমার দফা রফা হচ্ছিল। আর মশাই আসুন, আলাপ করিয়ে দিই। ও দেখছি আবার আমার পোশাক পরেছে। এই দেখুন মশাই, আমি সত্যি কি মিথ্যা বলছিলেন? কাল উনি পশ্চিম থেকে কলকাতায় এসে লুকিয়ে বেড়াচ্ছিলেন। লুকিয়ে কেন বেড়াচ্ছ বাবু? না 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 বাবু অলিক, তোমার কোনো কথাই বাবু আমি আর অবিশ্বাস করতে পারিনি। তোমার কথা আমি যতবার অবিশ্বাস করেছি বাবু, ততবার কিনা তা সত্য বলে প্রকাশ পেয়েছে। এইবারই তো এই জগদীশ বাবুর ভাগ্নে, এই ব্যাপারটি আমি কেমন অবিশ্বাস করেছিলাম, কিন্তু কি আশ্চর্য, সেই ভাগ্নে বেটাও কিনা করতে গেছে হাজির হলো। একে একে সব ফারাকগুলোই কেটে গেল, এখন আমাকে পায় কে? সত্য সিন্ধু দেখছি ভারী সাদা সিধে লোক, আমার ভাগ্নে বলে বিশ্বাস করেছে। মশাই, ও আমার ভাগ্নে নয়। সে কি মশাই, লোকটি আপনার ভাগ্নে নয়? ও আমার মশাইয়ের গদাধর। এই দেখুন মশাই, একটা মিথ্যে কথা থাকতে গিয়ে আবার একটা মিথ্যে কথা। গদাধর, তুমি বোধহয় নানা রকম সংসদে অনেকের মিথ্যে কথাগুলোকে শক্তি করে দাঁড় করিয়েছো। এখন সব খুলে বলো। বাবু, আপনাকে উনি মিথ্যেবাদী বলছেন, আর আমি চুপ করে থাকতে পারি না। আমি সব খুলে বলছি, এতে আমার অদৃষ্টে যা থাকে তাই হবে। বাবু, আপনি আমাকে বলেছিলেন যদি আমি বিধবা বিয়ে করতে পারি তাহলে আপনি আমাকে 5,000 টাকা দিবেন। সেই লোভে বাবু আমি এই বাড়ির চাকরানিকে বিয়ে করার জন্য পটিয়েছিলেন। বলতে গেলে ও বিধবা বিয়ে করতে পারবে না। ওর দিদি ঠাকুরের বিয়েটা হলে ও বিয়ে করতে পারবে না। আর দিদি ঠাকুরের বলেছে যদি তার নিজের বিয়ে হয়ে যায় তাহলে এই বিয়ের জন্য কিছু পয়সা পাতি দেবে। কিন্তু বাবু, এই বিয়ের একটা বাগড়া পড়েছে। অলিক বাবুর একটা মিথ্যে কথা যদি ধরা পড়ে, সত্য সিন্ধু বাবু তার মেয়ের বিয়ে দেবে না বলছে।
সন্দেহ করেছিলেন বাবু ততবার আমি তাকে পাঠিয়ে দিয়েছি। ধর্মকথা আমাকে মাফ করে দাও, আমি আর এমন করব কোনোদিন করবো না। শুনলেন তো মশাই? সে কি বাবু আলিক? আমি তো কিছুই বুঝতে পারছি না বাবু। বলি এই সকলের অর্থ কি? এই সমস্ত ব্যাপারটাই বুঝতে পারলেন? মশাই এর কথা বিশ্বাস করবেন না, ও একটা ভারী মিথ্যাবাদী। আমি মিথ্যাবাদী না, তুই মিথ্যাবাদী। আমার বাড়িতে বসে কিনা আমাকেই অপমান করে। ভাড়াটে বাড়ি বলে একটা কথা, এ কখনো সহ্য হয়? দেখুন মশাই, আরেকটি মিথ্যে কথা বললো। এটা কিনা ওর নিজের বাড়ি, এটা ওর ভাড়া করা বাড়ি। সাধে কি আমার রাগ ওঠে? ওটা স্বচ্ছন্দে বললে কিনা এটা ভাড়াটে বাড়ি, আমার নিজ বাড়ি নয়। আমি যদি প্রমাণ করে দিতে পারি এটা তোর নিজ বাড়ি নয়, ভাড়া করা বাড়ি। ওই মশাই এবারই ভাড়া করেছিল। এই দেখো গ্রেফতারি করো না, কে দাও, এই তো আদালত মে চলো। আমি এমন করবো আর করবো না। দেখ, তুই আমাকে শ্বশুর মশাই ডাকিস রে। তোর সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দিচ্ছি রে। এ কি? আমার প্রাণেশ্বর বন্দি হয়েছে। এ কি শুনলেন? ওর সঙ্গে আমার বিয়ে দেবে না? আমি আর নীরব থাকতে পারি না। প্রণয়ের অপমান, এ প্রাণ আর রাখবো না। আমি পিতার সম্মুখে মুক্ত করতে বলছি। এ বললেই আমার প্রাণেশ্বর। উনি আর আমি কাউকে বলিতে বরণ করবো না। যদি ওর সঙ্গে আমার বিবাহ না হয়, তাহলে প্রাণ বিসর্জন দেব। আহা, লক্ষ্মী কি করো কি করো কি? এত লোকের সামনে কি বেরোতে আছে? এখনই ঘরের ভিতরে যাও বলছি। কি লজ্জা, কি লজ্জা! আমি জগতের সম্মুখে সিংহের বানের মতো বলছি। এই বললেই আমার প্রাণের সব, আমার অন্তরঙ্গ, মশাই, অন্তরঙ্গ, আমি যে কি কুক্ষণে প্রাণেশ্বর। আমি আমার মেয়েকে লেখাপড়া শিখিয়েছিলাম, তার ফল এখন আমি হারে হারে টের পাচ্ছি। প্রাণেশ্বর, মশাই, লেখাপড়া শেখানো দোষ দেবেন না। ভালো করে লেখাপড়া শেখালে কখনো তার মন্দ ফল হয় না। আর লেখাপড়া শিখলে যে সুশিক্ষা হয় এমন কেউ নয়। ওটা আমাদের উপর অনেক কিছু নির্ভর করে। এখন উপায় কি মশাই? এই লক্ষ্মীটার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেয়া, ওকে তো হাত পা বেঁধে একেবারে জলে ফেলে দেওয়ার স্বামী। তুমি যদি বাপু ওর মেয়ের সঙ্গে বিবাহের রাস্তা একেবারে পরিত্যাগ করো, তাহলে ভাড়ার টাকাটা চুকিয়ে তোমাকে খালাস করা যায়। তাতে আমি রাজি আছি মশাই। আমার বিয়েতে কাজ নেই, এখন ছেড়ে দেওয়া। বাড়ি ভাড়া কত টাকা পাবে? 100 রুপি। এই নাও টাকা, বাবুকে ছোড় দো। चलो छोड़ दो। तुम्हारा पैसा আমি চললেন, আমি কিন্তু চললেন, আমি কিন্তু সত্যি সত্যি চললেন। এখনই এখনই আর এখানে নয়। মশাই, আসুন একটু জল পান করবেন। আসুন মশাই, আসুন আসুন। প্রসন্ন, প্রসন্ন।